আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুভ সন্ধ্যা, শুভ বিকাল বলার সুযোগ নেই, কারণ আমি এখন বসে আছি মধ্যরাতে আপনাদের কিছু জিজ্ঞাসার স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য। আজকে বেশ ব্যস্ত সময় গিয়েছে, যার কারণে আসলে সুযোগ হয়ে ওঠেনি। তারপরও মনে হয়েছে যে যত রাতই হোক আপনাদের সাথে যেহেতু কথা দিয়েছি এবং আপনারা যারা আমার নিয়মিত দর্শক, পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ প্রিয় মেম্বার রয়েছেন, তাদের জিজ্ঞাসার স্টক রয়েছে। সেই জায়গা থেকে, দায়িত্ববোধ থেকেই মূলত আলোচনাটি রাত মধ্যরাতে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা সকলেই যখন সময় হয় নোটিফিকেশন গেলে অবশ্যই আলোচনাটি শুনবেন। সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই স্টকটি নিয়ে আপনারা জানতে চেয়েছেন। আমরা একটু দেখি সেন্ট্রাল ইন্স্যুরেন্সের আসলে কি অবস্থা। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের একটা জার্নি ইতিমধ্যেই হয়েছে, যেটি আমরা 36 থেকেই ছিলাম এবং সেই জার্নিটা 48-এ শেষ হয়েছিল, বাট এটি হাই হয়েছিল 51 বা 52 আশেপাশে। এই মুহূর্তে স্টকটিতে সেল সিগন্যাল রয়েছে এবং যারা নতুন করে বাই করতে চাচ্ছেন, আমি বলবো যে স্টকটি তার যে কারেকশন সেটি এখনো শেষ করেনি এবং এই কারেকশনটি 40 টাকা 40 পয়সা এই পর্যায়ে আসার একটা সম্ভাবনা রয়েছে। হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ সব জায়গাতে এই মুহূর্তে সেল সিনারিও রয়েছে। সংক্ষিপ্ত পরিসরে যদি আপনি একটা দুইটা গ্রিন ক্যান্ডেল দেখেন, তো সেই জায়গাতে স্টকটি আসলে বাই করাটা আমার কাছে মনে হয় ঠিক হবে না। প্রাথমিকভাবে আমি বলবো যে মার্কেটটাকে আরেকটু অবজার্ভ করেন। যদিও আমরা বৃহস্পতিবারে দেখেছি মার্কেটের একটা মুভমেন্ট, বাট রবিবারে আমরা সবসময় দেখি ব্ল্যাক সানডেতে মার্কেট পরিণত হয় এবং সবসময় একটা কারেকশন থাকে। এই জায়গাতে ভলিউমটি ড্রাই হয়ে আছে। মুভমেন্টের যে জায়গাটি, সেখানে 47 টাকার আশেপাশে একটা মুভমেন্ট চেষ্টা করবে, বাট এই মুভমেন্টে যারা নতুন করে বাই করে প্রফিট নিতে চাইবেন তাদের জন্য এটি অত্যন্ত রিস্ক হয়ে যাবে, যেহেতু ইন্ডেক্সের কারেকশন এবং এই সেন্ট্রাল ইন্স্যুরেন্সের কারেকশন এটি তৈরি হয়েছে। বিশেষ করে যে মুভমেন্টটি হয়েছে 40 টাকা থেকে 51 টাকা 80 পয়সা পর্যন্ত, সেই জায়গাটাতে এখন একটি ছোটোখাটো কারেকশন প্রয়োজন। সেটি সেন্ট্রাল ইন্স্যুরেন্স থেকেই দিয়ে ডাউন ট্রেন্ডে আসার চেষ্টা করছে। সুতরাং আমি বলবো যে 44 টাকা 40 পয়সা এই জায়গা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে। আর ব্রেকআউটের উপরে যদি চিন্তা করি, তাহলে প্রাথমিকভাবে 48 টাকা 20 পয়সার উপরে অবশ্যই ক্লোজ করতে হবে। আর আমি আপনাদের প্রফিট টেকিং জোন যেটি বললাম, সেটা 47 টাকার একটু উপরে হবে। এই হচ্ছে আমাদের সেন্ট্রাল ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের জিজ্ঞাসা, সেই সম্পর্কে আলোচনার পর আমরা ইআইসিএল নিয়ে একটু কথা বলতে চাই। ইস্টার্ন হাউজিং লিমিটেড, এই স্টকটি নিয়েও আপনারা জিজ্ঞাসা করেছেন, বাট এখন পর্যন্ত আমার কাছে খুব স্পষ্ট মনে হচ্ছে যে স্টকটির এখনো কারেকশন শেষ হয়নি। একটু কারেকশন এখনো বাকি রয়েছে এবং সেটি 90 টাকা 80 পয়সার আশেপাশে, অর্থাৎ 2 টাকার মতো একটু ডাউনে আসার সম্ভাবনা রয়েছে স্টকটিতে। বাট যদি ইন্ডেক্সের, যেহেতু একটি সেল সিনারিও আমরা দেখতে পাচ্ছি স্টকটির, এবং যেটির হাই হয়েছিল 104, সেখান থেকে 92-তে অবস্থান করছে এবং যে কারেকশনগুলো দিয়েছে সেই কারেকশনগুলো ইতিমধ্যেই আমরা দেখেছি 10 টাকার উপরে। ইন্ডেক্সের এই পজিটিভ মুভমেন্টে আসলে আমার কাছে যেটি মনে হয়, ব্রেকআউটের যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে খুব বেশি আমরা হয়তো দেখব না। বিশেষ করে 95 টাকা 70 পয়সা ক্লোজ দিতে হবে ইস্টার্ন হাউজিং লিমিটেডকে।
যেখানে ইতিমধ্যেই সেল সিনারিও রয়েছে এবং ভলিউমগুলো সেখানেও কিন্তু অনেক কমে এসেছে, ড্রাই ভলিউমই বলবো। যেই কারেকশন দিয়ে বলছিলাম, এটা দেখেন 90 টাকা 80 পয়সা। বাট এইখানে যেটি করে রেখেছে 91 টাকা 50 পয়সার একটা সুযোগ দিয়ে রেখেছে। বাট 92-70-এ যে সাপোর্টটি নিয়েছে এটিও একটি সাপোর্ট, বাট এই সাপোর্টটা ধরবে না। 91-50 এই সাপোর্টটাতে চান্স রয়েছে। যদি এই পর্যন্ত ধরে তাহলেও আপনারা এখান থেকে 2টি ধাপে বাই করতে পারবেন। 96 টাকার উপরে একটা প্রফিটের সুযোগ, 95 টাকার উপরে একটা প্রফিটের সুযোগ থাকবে। বেসিক্যালি আমরা একটা এক্সাক্ট ফিগার ধরি 96 টাকা, অর্থাৎ 95-40 থেকে 96 টাকা এই জায়গাতে একটা প্রফিট থাকবে এবং এই 96 টাকার উপরে যদি ব্রেকআউট করতে পারে তাহলে প্রাথমিকভাবে ক্লোজ প্রয়োজন হবে 101 টাকা। এই হচ্ছে ইআইসিএল নিয়ে আপনাদের যে জিজ্ঞাসা, সেটি বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চেয়েছেন। এটির কারেকশন 112 পর্যন্ত বিস্তৃত হতে পারে, বাট স্টকটি যথেষ্ট সম্ভাবনাময় আমি এই মুহূর্তে বলবো, কারণ আপনারা দেখেছেন যে এটি 105 থেকে 131-এ গিয়েছে এবং বিনিয়োগকারীদের বেশ অল্প সময়ের মধ্যে একটা প্রফিটের সুযোগ দিয়েছে। এই জায়গাতে 112 বাই জোনটা খুব সেফ এবং আপনারা যারা বাই করতে চান এই জায়গাটাতে বাই করবেন। আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এই স্টকটি ম্যাক্সিমাম বায়ার কিন্তু আটকে আছে 145-এ। আমি 2023-এর আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সংক্ষিপ্তভাবেই। আমার বাই করা ছিল, সেটি 2023-এ সম্ভবত। হ্যাঁ, এই যে 145-এ আমার বাই করা ছিল এবং 154-এ আমি সেল করেছিলাম। এই জায়গাতে আমার বাই ছিল এবং আমি 154-এ সেল করে স্টকটিতে বের হয়ে যাই। তারপর আমার আর স্টকটিতে বাই করার সুযোগ হয়নি। শেষ দিকে এসে আমি 58-এ একবার বাই করেছিলাম এবং 67-এ, হ্যাঁ এই যে এই র্যালিতে আমার বাই ছিল। তারপরে আমি বের হয়ে যাওয়ার পর থেকে আর বিএসসিতে যাইনি, বাট বিএসসি নিয়ে আমি একাধিকবার আপনাদের সাথে কথা বলেছি, কারণ স্টকটিতে গভর্নমেন্ট এর অনেক বড় বিনিয়োগ রয়েছে এবং এটি গভর্নমেন্ট স্টক। সুতরাং যারা একটু দীর্ঘমেয়াদী এবং ডিভিডেন্ড হিস্ট্রি বলেন সব কিছুই ভালো। আমরা 54-এ বা 48-এ ডাউন ট্রেন্ড দেখেছিলাম ইয়ারলি লো, সেখান থেকেও কিন্তু ঘুরে এসেছে এবং ভালো প্রাইস অ্যাকশন করেছে। সুতরাং অন্য স্টকগুলো কিন্তু এইভাবে ঘুরে আসে না, অনেক সময় নেয়, বাট বিএসসির ক্ষেত্রে কিন্তু সেটা ভিন্ন। তো যার কারণে আমি বলছি যে আপনারা যারা এটি বাই করতে চান একটু সময় দিয়ে যদি বাই করেন তাহলে আপনাদের এটা প্রফিট দিবে, এটি নিশ্চিত। এবং 145-এর যে বায়ারদের এখন পর্যন্ত অবস্থান, তারা কিন্তু এখন পর্যন্ত বের হতে পারেননি। তারা এখনো স্টকটিতে রয়েছেন, অনেক বিনিয়োগকারী রয়ে গিয়েছেন। তারা চেষ্টা করছেন বিভিন্ন সময় বাই সেল করে তাদের যে লসটি রয়েছে সেটা কাভার করার জন্য। সুতরাং আপনারা 112-এ বাই করে 126, 121 এই লেভেলে একটা প্রাথমিক প্রফিটের জায়গা তৈরি হবে স্টকটি, সেখানে প্রফিট নেবেন। দেন তারপরে যদি স্টেবল করে 131 এটাকে ব্রেক করলে ইনশাল্লাহ 145 এই জায়গাতে আপনারা বিএসসি দেখতে পাবেন। বাট এই জায়গাটা অবশ্যই স্টকটি সময় নেবে, নিঃসন্দেহে এটি বলার অপেক্ষা রাখে না। এরপরে আমাদের খুব পছন্দের একটি স্টক
রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড। এই স্টকটির আমার নিজের বাই ছিল, বাট এখন নেই। কিন্তু আপনারা অনেকেই রয়েছেন স্টকটিতে এবং অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন। রিলায়েন্সের নেক্সট ডেতে আরএসআই এবং এখানে ক্লোজটা আর একটু ভালো হতে পারতো। 13 টাকা 40 পয়সা, সেটা হলে খুব ভালো হতো, বাট সেটা হয়নি। তো যেটা হয়নি সেটা বলতেছি না, বাট যদি আগামী দিনে স্টকটি 14 টাকা 90 পয়সা, ইভেন 15 টাকার এই লেভেলে ক্লোজ করতে পারে, তাহলে কিন্তু এটি 18 টাকা 80 পয়সা সম্ভবত ইয়ারলি হাই রয়েছে আমার। হ্যাঁ, 18 টাকা 80 পয়সা হাই রয়েছে। অবশ্যই সেই হাইটা ব্রেক করবে এবং একই সঙ্গে আপনারা জানেন যে স্টকটি এবার বিনিয়োগকারীদেরকে 10% সম্ভবত ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং অ্যানুয়াল ইপিএস সহ অন্যান্য যা কিছু আছে এখন পর্যন্ত স্টকটির পজিটিভ। সো পাবলিক হোল্ডিং শেয়ার বলি বা অন্য যা কিছু রয়েছে সব কিছুই কিন্তু স্টকটির পক্ষে কথা বলছে এবং আপনারা যারা ধৈর্য নিয়ে বসে আছেন, আমি বলি যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের এটি কিন্তু একটা নিয়মিত স্টক ছিল এবং এখানে অনেকে বাই সেল করে অনেক ভালো একটা প্রফিট পেয়েছেন এবং এখন পর্যন্ত অনেকেই রয়েছে, বিশেষ করে ডিভিডেন্ডটা জন্য। তো বেসিক্যালি যদি 14 টাকা 90 পয়সা থেকে 15 টাকা এই 10 পয়সা এই লেভেলে একটা ক্লোজ দিয়ে দিতে পারে, তাহলে কিন্তু 18 টাকা 80 পয়সা আমরা এই রিলায়েন্স ওয়ানকে দেখব। সুতরাং যারা একটু ধৈর্য নিয়ে আছেন, এবং আমি বলবো যে আমার এর আগেও একটা কথা ছিল যে এই ধরনের স্টকে অবশ্যই বিনিয়োগকারীদের একটা আফসোসের জায়গা তৈরি হয়ে যায় যখন সঠিক সময়ে এই স্টকগুলো বাই করতে কেউ না পারে। আমি আপনাদেরকে বাই করতে বলছি না, বাট যারা পূর্বে বাই করেছেন তারা অবশ্যই স্টকটিতে থাকবেন। আর নতুন করে আমি মনে করি নেক্সট ডেতে স্টকটি 14 টাকা 90 পয়সার আশেপাশে, অর্থাৎ এর আগে স্টকটি ছোটখাটো কারেকশন দেওয়ার সম্ভাবনা খুবই কম। আরএসআই খুব চমৎকার অবস্থানে রয়েছে, একটি প্রত্যাশিত মুভমেন্ট আমরা এই জায়গা থেকেই স্টকটিকে দেখব। এরপরে আপনাদের সমতায় লেদার নিয়ে কথা বলতে বলেছেন, আমরা একটু সমতা নিয়ে কথা বলি। সমতা আমাদের 54 থেকে ছিল এবং চমৎকার র্যালি, এটা বলার অপেক্ষা রাখে না। একাধিকবার আপনাদের সাথে কথা বলেছি। এখন সমতা লেদারের যে ব্যাপারটি এখানে তৈরি হয়েছে, যে র্যালিগুলো হয়েছে সেই র্যালিটা আসলে শেষ হয়েছে। এখন একটু সাপোর্টের ব্যাপার-স্যাপার রয়েছে, সেই সাপোর্টটার জন্য চেষ্টা করছে এবং আমি মনে করি একটা মেজর সাপোর্ট রয়েছে এখানে 90 92 থেকে 95 এর যেইটা রয়েছে এই জায়গাগুলোতে একটা সাপোর্ট খুঁজবে স্টকটি এবং এই সাপোর্টটা পায় কিনা এটা আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। যদি সাপোর্ট রাখতে পারে বা সাপোর্ট ধরতে পারে, তাহলে আমরা এটাকে আবারও একটা ভালো মুভমেন্টে দেখতে পাবো। বেসিক্যালি সেটা 105 103 এই পর্যায়ে একটা প্রফিটের সুযোগ করে দিবে। এ ধরনের স্টক আসলে সেক্টরের যে লো পেইড স্টকগুলো রয়েছে অন্যান্য তাদের সাথে তাল মিলিয়েই প্রাইস অ্যাকশন করে। রিসেন্টলি যখন আমরা 77 এ স্টকটি দেখলাম এবং সেখান থেকে 124 এ যখন সে প্রাইস অ্যাকশন করলো, এগুলো অসম্ভব মানে গতিতে কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছে। সুতরাং এ ধরনের স্টকের যে ডাউন ট্রেন্ড গুলো থাকে সেইগুলোতে আসলে ভয় পাওয়ার কিছু নাই। একটু সময় দিলে, একটু ধৈর্য নিয়ে, যেহেতু শেয়ার বাজার সময় এবং ধৈর্যের জায়গা, এই জায়গাগুলো যদি আপনারা একটু সুন্দরভাবে রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনারা এই স্টকগুলো থেকে প্রফিট পাবেন এবং আমি সবসময় আপনাদেরকে বলি যে আসলে সময় দিতে পারলে কোন স্টকের ফোকাস ঠিক থাকলে আপনার কোন স্টক থেকেই লস হওয়ার সম্ভাবনা থাকবে না। বিডি থাই এটা আরো ডাউনে আসবে। আমি দুঃখিত, কারণ হচ্ছে যে প্যাটার্নটা আমার কাছে ভালো লাগছে না। একটু ডাউনে আসার সম্ভাবনাটাই বেশি এবং তার যে আরএসআই সেটা দেখতেই পাচ্ছেন যে আরএসআই গুলো আসলে পূর্বে যখন ডাউনে নেমেছে তখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে কি ধরনের প্রাইস ছিল এবং
এই জায়গার ডাউন ট্রেন্ডটার সঙ্গে আপনি যদি এই এই ডাউন ট্রেন্ডগুলো মিল করে দেখেন, একেবারে সেম ভাবে কিন্তু ডাউন ট্রেন্ডটি শুরু হয়েছে এবং এই জায়গাগুলোর যে কারেকশন জোনগুলো রয়েছে, আমি বলবো যে এত ডাউনে আসলে এই মুহূর্তে স্টকটি আসবে না, বাট যেই জায়গাতে রয়েছে সেইখানে আমি 14 টাকা 20 পয়সার আশেপাশে আহ, অবশ্যই ডাউন ট্রেন্ড খুঁজে পাচ্ছি। বাট মেজর ডাউন ট্রেন্ড যদি সে রেসপেক্ট করে, তাহলে সে 15 টাকা 20 পয়সা এই জায়গাতে একটা সাপোর্ট রয়েছে। যদি সাপোর্ট নিতে পারে তাহলে ভালো, আর না হলে 14 টাকা 20 পয়সা এই জায়গাতে আসার চেষ্টা করবে। বিডি থাই নিয়ে যে গেমটি হলো, সেই গেমটা যারা ধরতে পেরেছেন তারা তো আসলে এখন আর এই বিডি থাই নিয়ে কথা বলে না। সুতরাং আপনারা যারা বিডি থাইতে এখন রয়েছেন, একটা স্টকের গেম তো বুঝেছি যে আসলে কখন বের হয়ে যায়। আমরা এমএল ডাইং এ আপনাদের কতবার ব্যাখ্যা করেছি বা কতবার আপনাদেরকে দিয়েছি, আবার এমএল ডাইং কিন্তু আবার নতুন করে আপনাদের বাই করতেও বলছি। তো এই বিষয়গুলো একটু বুঝতে হয় যে আমরা কোন সেন্সে আপনাদেরকে কতটুকু বোঝাতে চাচ্ছি বা কি বুঝতে পারতেছেন। এই যে মুভমেন্ট এখানে তো বের হয়ে গিয়েছে, এখানে আবারও একটা করে মুভ হালকা দিয়েছে, বাট এখানে এসে দেখেন ডাউন এসেছে, এখানে আবার একটা ক্যান্ডেল করে এখানে একটু মুভ করে আপনাদেরকে বোঝাচ্ছে যে আহ, আমরা আছি, যাচ্ছি না, বাট তারপরে কিন্তু ফল করছে মার্কেটের সাথে সাথে, ইন্ডেক্সের সাথে সাথে কিন্তু সে ফলটা করেছে। সুতরাং এই জায়গাগুলো একটু নোট রাখতে হয় যে আসলে কি ধরনের চরিত্র এই স্টকটিতে রয়েছে এবং এই চরিত্রের সাথে আসলে সামনের দিনগুলোতে প্রাইস অ্যাকশন হবে কিনা। যদি বুঝতে পারেন তাহলে আমার মনে হয় যে মার্কেটে এই ধরনের স্টকগুলোতে যে বিনিয়োগ করলে আপনাদের লস হওয়ার কথা না। তো 80% বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারী যারা ধরতে পেরেছে শুরু থেকেই এই জায়গাগুলোতে যারা ছিল মুভমেন্টে, তারা কিন্তু প্রফিট পেয়েছে। সুতরাং এখনো যারা রয়ে গিয়েছেন, কিসের মায়ে রয়ে গিয়েছেন আমি জানি না। অনেকেই অনেকভাবে আমাকে বলেছেন এটা অনেক টাকা হবে, এই দাম সেই দাম, আসলে এটি আমার নলেজে নেই। সুতরাং এই জায়গাগুলোতে আপনারা একটু আহ, নিজেরাই শিওর হয়ে বিনিয়োগ করুন। বাট অ্যানালাইসিস অনুযায়ী আমি যেটি বললাম সেই জায়গাগুলোতে ডাউন ট্রেন্ডের একটা সুযোগ রয়েছে। ইন্ট্রাকো নিয়ে একটু জানতে চাচ্ছেন, আমরা ইন্ট্রাকো নিয়ে কথা বলেছিলাম, বাট আমার কাছে এখনো ইন্ট্রাকোর ডাউন ট্রেন্ড মনে হচ্ছে। ইন্ট্রাকোর একটু কারেকশন বাকি রয়ে গিয়েছে, এখন পর্যন্ত 21 টাকা 90 পয়সা পর্যন্ত একটা 21 টাকা 90 পয়সা বলবো যে এই লেভেলে, 22 টাকা 10 পয়সা 21 টাকা 90 পয়সা এই লেভেলের একটা কারেকশন ইন্ট্রাকোর রয়েছে। ইন্ট্রাকোর বিভিন্ন আমার কমেন্ট সেকশনে অনেক সময় অনেক কথা শুনে থাকি ইন্ট্রাকো নিয়ে, বাট আমি এই ধরনের কথায় কখনোই কান দিই না। যারা বিনিয়োগ করবেন তারা নিজ বিবেচনায় বিনিয়োগ করবেন, কারো আলোচনা শুনে কারো কথায় প্রভাবিত হয়ে বিনিয়োগ করবেন না। আমি সবসময় গত বৃহস্পতিবারে যখন অ্যানালাইসিস করেছি বা এখনো যখন অ্যানালাইসিস করছি আপনাদেরকে কিন্তু রবিবারের কথা বলেছি, এবং ইন্ডেক্সের চার্ট নিয়ে যখন কথা বলছি, মার্কেট সার্বিক পরিস্থিতি সামনের দিকগুলোতে কেমন হতে পারে সেটি বলেছি। আহ, অনেকেই বলছেন যে বৈদেশিক যে লেনদেন সেটির একটি মানে আগ্রহ, যারা বিনিয়োগ করেন তাদের একটা অনাগ্রহর জায়গা তৈরি হয়েছে। আর রাজনৈতিক অস্থিরতার ব্যাপারেও অনেকেই একটা সংশয় প্রকাশ করেছেন। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মন্তব্য করছেন। তো আমি কিন্তু এই ব্যাপারগুলো একদম আহ, সামনে নিয়ে আসিনি বা আমি এটাকে পাত্তা দিইনি, কারণ আমি আমার জায়গা থেকে আমার স্টকগুলোর প্রতি ফোকাস করেছি এবং আমি জানি যে আমার কোন স্টকগুলো থেকে কখন বের হতে হবে, কোন স্টক কখন বাই করতে হবে এবং কোন স্টক আসলে কারেকশন শেষ না হওয়া পর্যন্ত এন্ট্রি নিলে আমার লস হওয়ার সম্ভাবনা হবে। আমি 10টি সিদ্ধান্ত নিলে একটা সিদ্ধান্ত 2টা সিদ্ধান্ত ভুল হবে, বাট 10টা সিদ্ধান্ত নিলে কিন্তু 10টা ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। আমি আপনাদেরকে বলবো যে যে স্টকই যেটা বাই করে না কেন, যে অস্থিরতাই সামনে আসুক না কেন, অবশ্যই আপনারা যেন আপনার
যে পোর্টফোলিও যে ব্যালেন্সটি রয়েছে সেটা যেন নিরাপদ থাকে, এই ব্যাপারটি অবশ্যই আপনারা ইনশিওর করার চেষ্টা করবেন। আর এটি তো বললামই ৳২১.৯০ পর্যন্ত একটা চান্স রয়েছে। ৳২১.৯০ বা ৳২২.১০ এই লেভেলের একটা কারেকশন এন্টারকো থাকবে এবং এটাকে ব্রেক করতে হলে এবং হাইটাকে ব্রেক করতে হলে অবশ্যই এখানে ভলিউমটাকে ক্যারি করতে হবে। সেল সিগন্যাল রয়েছে, এই বিষয়টি একটু মাথায় রাখবেন। রূপালী লাইফ নিয়ে একটু কথা বলতে চাই। রূপালী লাইফটা আমরা একটু দেখি। রূপালী লাইফের মানে সেই যৌবন যেটা ছিল, হ্যাঁ? সেই যৌবনটা এখন আর নাই। এই আমরা সেই কি যৌবন ২৩ সালে ২১ সালে, হ্যাঁ? একটু দেখেন। এই যে সে কোথায় থেকে কোথায় চলে আসলো। এই যে আমার এইখানে বাই ছিল, এইখানে, তারপরে এইদিকে বাই ছিল একটা, দেন এরপরেও একটা হাই ছিল স্টকটির, এই যে এই হাইতেও বাই ছিল। আর এখন 94 এর যে ধাক্কা, হ্যাঁ? সেই ধাক্কা, 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 এই যে 94 এর যে ব্রেকআউটের কথা বলছিলাম, এই ব্রেকআউট গুলো এই যে ৳৯৪.৭০ এগুলো করতে পারেনি। একবারও করতে পারেনি। এইখান থেকে ডাউন হওয়ার পরে সর্বশেষ আমরা এই যে একটা মুভমেন্ট দেখেছিলাম। তারপরে কিন্তু স্টকটি আবার ডাউন এসেছে। এখানে কারেকশনটা শেষ হয়নি। আরো যে কারেকশনটা চেষ্টা করছে ৳৮৩ পর্যন্ত আসার একটা পসিবিলিটি রয়েছে। ৳৮৩ আসলে নতুন বাই করতে হবে, হ্যাঁ? ৮০ পয়সা ডাউনে বাই সুযোগ থাকবে। আর প্রফিটের সুযোগ থাকবে হচ্ছে এই জায়গাগুলোতে, যেটি ৯০ থেকে ৯২ এই জায়গাগুলোতে তার একটা সুযোগ থাকবে। ৯০ টাতেই পারফেক্ট হবে। ৯০ পরে ৯২, ৯০-৯২ এই লেভেলে একটা প্রফিট থাকবে আপনাদের। আপনারা যারা বাই করতে চান ৳৮৩ টার্গেট করে বাই করতে পারেন। বাট এটা অবশ্যই আমার আলোচনা শুনে না, আপনাদের সাথে আলোচনার যদি বিষয়বস্তু বা আলোচনার সঙ্গে আপনাদের মনস্তাত্ত্বিক যে ব্যাপারগুলো থাকে সেগুলো যদি মিলে যায় তাহলে বাই করবেন। তার আগে না। আমরা এশিয়াটিক ল্যাব নিয়ে একটু কথা বলতে চাই। এশিয়াটিক ল্যাবরেটরি সেটি আমাদের নিয়মিত আলোচনার স্টক ছিল একটা সময় এবং আমাদের গ্রুপের একটা বাই স্টক, যেটি এখন কিন্তু টু বি অনেস্ট আমরা এই স্টকগুলোতে এখন নাই। হ্যাঁ, সম্ভাবনা রয়েছে, বাট আমার কাছে যেটা মনে হয় কারেকশনটা থাকবে এবং কারেকশন করে করেই শক্তি সঞ্চয় করে আবার মুভমেন্টে যাবে। নতুন করে প্রাইস মুভমেন্টের ক্ষেত্রে ১৩০, ১৩৫ এর এই জায়গাগুলো যাইতে হলে অবশ্যই ৳১২৭ উপরে ক্লোজ করতে হবে, হ্যাঁ? এবং ১৩০-৩৫ এ যারা বাই রয়েছে তারা এখনো বের হচ্ছেন না। কেন বের হতে পারেননি? এটা হচ্ছে আপনাদের অতি মুনাফার লোভে। আপনারা বারবার যারা আমাকে বলেছেন যে ১৩১ এ বাই, ১০০ এইটা আচ্ছা না বলি। তো সেই জায়গাগুলোতে এখন আসলে বের হওয়ার সুযোগ তো নাই। অবশ্যই সেই সুযোগটা আপনাদের ৳১২৬ র ক্লোজ দেওয়ার পরেই হবে। RSI টা আপট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। বায়ারদের একটা আগমন এসেছে। তারা বাই করার ইচ্ছা পোষণ করছেন। মার্কেট পজিটিভ থাকলে ১২৬-২৭ এ ক্লোজ যদি হয় তাহলে ১৩১ এ যাবে স্টকটি। যদি সাকসেসফুলি ক্লোজ করতে পারে তাহলে স্টকটিতে থাকেন। যদি সাকসেসফুলি ক্লোজ না করে সারেন্ডার করে চলে আসেন। চলে আসেন বলতে বাই সেল করতে থাকতে পারেন অথবা আপনি যদি বাই প্রাইজের আশেপাশে থাকে স্টপ লস নিতে পারেন। এটা হচ্ছে ব্যবসায়ের একটা মূল ধারা। অনেকেই স্টপ লস নিতে চান না। বছরের পর বছর ফান্ড আটকে বসে থাকেন। এটা এক ধরনের বোকামি। এক ধরনের বোকামি বলতে বোঝায় এটা চরম বোকামি। আমি ধরে নিই আপনার পোর্টফোলিওতে আপনার সাধারণ একজন বিনিয়োগকারী ৳৫,০০,০০০ দিয়ে ব্যবসায় শেয়ার মার্কেটে বিজনেস করতে আসছেন। সেই ৳৫,০০,০০০ য় ৩ টা স্টক বাই করেছেন। এখন প্রত্যেকটা স্টক যদি 20% 30% করে ডাউনে চলে আসে, তাহলে কিন্তু আর সে লস নিয়ে এ এত এত লস নিয়ে কিন্তু আর ব্যবসা করার সুযোগ তার থাকে না। কিন্তু যখন আপনি ইনডেক্সের চার্ট বুঝতে পারবেন, মার্কেটের গতিবিধি বুঝতে পারবেন, আপনার স্টকে 5% থেকে 10%, 8% এর লস হিট করেছে। আপনি যদি সেটাকে
শক্তভাবে ধরে রাখেন যে না এটা উঠবেই, তাহলে এটা আপনার সবথেকে ব্যাড ডিসিশন। কারণ হচ্ছে আপনার কাছে যদি অথেন্টিক কোনো নিউজ না থাকে, যদি আপনি আ না জেনে থাকেন যে আসলে এটি উঠবে কি উঠবে না, তাহলে আপনি উম চরম ভুল করবেন। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, চার্ট কথা বলে। চার্ট কথা বলে, ক্যান্ডেল কথা বলে। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং এটাকে বিশ্বাস করতে হবে যদি আপনি শেয়ার মার্কেটের ব্যবসা করতে চান। শেয়ার মার্কেট অবশ্যই কোনো আবেগের জায়গা না, কোনো আ গল্পের জায়গা না, কোনো দাম্ভিকতার জায়গা না। এখানে আপনার ক্যান্ডেল প্যাটার্ন ধরে, ধরে স্টকগুলো প্রাইস অ্যাকশন করে। যারা আম মামুদের গল্প বলেন, যাই বলেন সেটা ভিন্ন কথা। সেটা সব স্টকের ক্ষেত্রে হয় না। অনেকেই আ আমাদেরকে বলেন যেটি হয় অনেক ক্ষেত্রে, বিশেষ করে স্মার্ট মানির কথা বলেন আমাদেরকে যে, স্মার্ট মানি এটার মধ্যে নাই, এটার মধ্যে স্মার্ট মানি আছে, এটার মধ্যে স্মার্ট মানি বের হয়ে গিয়েছে। আসলে আমরা আমি আমার ব্যক্তিগত শেয়ার মার্কেটের অভিজ্ঞতা যদি একটু ১ মিনিটে আপনাদের শেষ করি, সেক্ষেত্রে আ স্মার্ট মানি স্মার্ট মানি আসলে কিভাবে আসে? স্মার্ট মানি কি আসলে মামুরা কি শুধু ব্যক্তিবিশেষ হয়ে থাকে? আ এই বিষয়গুলো আ আপনারা কিভাবে বোঝেন? আমাদের আসলে এই ছোট এনালাইসিস এ বা এই জ্ঞান গর্বে আসলে আমরা বুঝতে পারি না। অনেকেই বুঝেন হয়তো। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ব্যক্তি ছাড়াও প্রতিষ্ঠান ভিত্তিকও কিন্তু এই স্টকের প্রাইস অ্যাকশন এর জন্য চেষ্টা করে। ব্যাংক হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, ব্যক্তি হতে পারে, হ্যাঁ? এক এ মার্কেটে অন্তর্ভুক্ত কোনো কোম্পানি তারা নিজেরা ব্যক্তিগতভাবে অনেক কিছু একেকটা কোম্পানিকে তুলে নিয়ে চলে আসতে পারে। তো সেই জায়গাতে এত বড় জায়গা হতে আমাদের মতো এই আ মাঝ দুপুরে মাঝরাতে কথা বলে আমরা এত তথ্য কোথা থেকে আপনাদেরকে দিতে পারবো বলেন? তো আমাদের থেকে আপনারা অনেক ভালো অনেকেই জানেন। তো সেই জায়গাতে আমি বলব যে আসলে বিনিয়োগ করতে হলে অবশ্যই বিনিয়োগ শিক্ষাটা আমাদের থাকতে হবে। ধৈর্য থাকতে হবে এবং সময় দিতে হবে। পরিবারের আ প্রয়োজনীয় অর্থ ইনভেস্ট করা থেকে আমাদের বিরত রাখতে হবে। একই ঝুড়িতে সব ডিম রাখা যাবে না। ওয়ারেন বাফেটের যে কথা রয়েছে, সেই এক ঝুড়িতে সব ডিম না রেখে আলাদা, আলাদা পাত্রে রাখতে হবে। তো এই ব্যাপারগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আশা করি আপনাদের শেয়ার মার্কেটে এসে যে জার্নিটা সেটা অবশ্যই সহজ হবে। এই প্রত্যাশা করি। এরপরে আমাদের আরো বেশ কিছু স্টক রয়েছে যেগুলো আপনারা আ জিজ্ঞেস করেছেন। ফার কেমিক্যাল নিয়ে জিজ্ঞেস করেছেন, ডমিনেজ নিয়ে জিজ্ঞেস করেছেন, শার্প ইন্ডাস্ট্রিজ নিয়ে জিজ্ঞেস করেছেন, টেকনো নিয়ে জিজ্ঞেস করেছেন। রিলায়েন্স ইন্স্যুরেন্স নিয়ে জিজ্ঞেস করেছেন। আর এর বাইরে দেখতে পাচ্ছি ওয়াইপিএল নিয়ে জিজ্ঞেস করেছেন। এটি ফিনিক্স ইন্স্যুরেন্স রয়েছে জিজ্ঞেস করেছেন। আবার প্রিমিয়ার সিমেন্ট সরি, এফএক্স স্পিনিং, কপারটেক। আচ্ছা, আমরা এখানে আরেকটা স্টক নিয়ে কথা বলি, নাভানা ফার্মা নিয়ে একটু কথা বলে আজকে আলোচনা শেষ করব। এবং আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপের যে ওয়াচ লিস্টটি রয়েছে, সেই ওয়াচ লিস্ট সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। দয়া করে না শুনে না বুঝে আমাদেরকে ভুল বুঝবেন না এবং সরাসরি আমাদেরকে কল করবেন না। মেসেজ করলে আমরা আপনাদেরকে সব বিস্তারিত তথ্য জানিয়ে দিব। আশা করি নাভানা ফার্মার একটা সাপোর্ট প্রয়োজন। আরেকটু কারেকশন বাকি রয়েছে। নিকটতম ৳৬৭.৫০ পয়সা এই জায়গাতে সাপোর্ট রয়েছে এবং এই সাপোর্টগুলো ভেঙে ফেললে ৳৬৩.৮০ পর্যন্ত আসার একটা মানে আ চান্স রয়েছে। বাট বেসিক্যালি আমরা এটাকে দেখতে পাচ্ছি যে ৳৭৩ র উপরে একটা ক্লোজ প্রয়োজন এবং ৳৭৩ থেকে ৳৭৪ র আশেপাশে একটা ক্লোজ আ খুব প্রয়োজন এবং সেটা যদি দিতে পারে, তাহলে আশা করি নাভানা ফার্মা আবারও সম্ভাবনার জাত উন্মোচন করবে। সেল সিগন্যাল রয়েছে এবং একটা বড় সময় ধরেই কিন্তু সেল সিনারিও তো রয়েছে এই স্টকটি। আশা করি সেল সিনারিও থেকে বের হয়ে আসবে মার্কেট পজিটিভ হওয়ার সাথে, সাথে। আ আপনাদের যারা রয়েছেন আ নাভানা ফার্মাতে, অবশ্যই নাভানা ফার্মা স্টপ লসটা একটু নজরে রাখেন।
এই ধাপটা যদি ভেঙে ফেলে তাহলে যেটি বলছিলাম ৬৩, ৳৬৭.৫০ এই ধাপটি যদি ভেঙে ফেলে তাহলে সচরাচর স্টকটি এই যে রিসেন্ট যে লোটি রয়েছে সেই লোটাকে ভেঙে ফেলবে এবং এটা ভেঙে ফেললেই তখন আপনাকে স্টপ লসটা নিয়ে নিতে হবে। নাহলে এটা ৬৩ পর্যন্ত চলে আসার একটা চান্স থাকবে। তবে আমি সার্বিকভাবে আশাবাদী যেহেতু ভলিউম ড্রাইভ হয়ে গিয়েছে এবং প্রাইস অ্যাকশনের চেষ্টা করছে। মার্কেট পজিটিভ থাকলে এটি ৳৭৪ র উপরে একটা ক্লোজ করবে ইনশাআল্লাহ এবং সেই ক্লোজটি করার আগে তাকে অবশ্যই ৳৬৯.৪০ একটা আ ক্লোজ স্বাভাবিক ক্লোজ দিতে হবে। তো আশা করি নাভানা ফার্মা নিয়ে যে জিজ্ঞাসাটা ছিল আপনাদের সেটি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবিনয় অনুরোধ করছি এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে ওয়াচলিস্ট সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য আমাদেরকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য অনুরোধ করছি আপনাদের সবাইকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।